বাজেটের কারণে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই খোলা থাকছে। শেয়ার বাজারের কার্যক্রম আজ সরাসরি সম্প্রচার করা হবে। গত মাসেই এক্সচেঞ্জের পক্ষ থেকে বলা হয়েছিল আজ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল 9:15 থেকে বিকেল 3:30 পর্যন্ত বাজার খোলা থাকছে। অন্যদিকে পণ্যের বাজার খোলা থাকছে বিকেল 5টা থেকে। কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে আকাশবাণী সকাল 10:10 থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং এফএম গোল্ড চ্যানেলে। এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বেলা 12:30টার গ্রামীণ এবং 12:50 বাংলা সংবাদ শোনা যাবে এফএম রেনবো চ্যানেলে। বেলা 1:30টার জাতীয় সংবাদ শুধুমাত্র আজ প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। তারপরে দুপুর 2টায় প্রচারিত হবে 1:40 স্থানীয় সংবাদ। বিকেল 5:10 বাংলা সংবাদ এবং রাত্রি 8:10 খেলার খবর নির্ধারিত সময়ে শোনা যাবে এফএম রেনবো চ্যানেলে। তবে সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদের সময় হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং এফএম রেনবো প্রচার তরঙ্গে। এফএম রেনবো সব হেডলাইন অবশ্যই নির্ধারিত সূচি অনুযায়ী প্রচারিত হবে। সারা দেশ জুড়ে আজ সন্ত রবি দাসের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। চতুর্দশ শতকের এই সাধক উত্তর ভারতের ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মাঘী পূর্ণিমার এই দিনটিতে বেনারসের জন্মস্থানে ভক্তরা সমবেত হয়ে তাঁর প্রতি অন্তরে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দিনটিতে সন্ত রবিদাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, গুরু রবিদাস ছিলেন এক মহান সমাজ সংস্কারক। সন্ত রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কবি ও সমাজ সংস্কারক সন্ত রবিদাস ভক্তি আন্দোলনকে সমৃদ্ধ করেছেন এবং বৈষম্যহীন সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। সন্তগুরু রবিদাসের 649তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাব সফরে যাবেন। তিনি আদমপুর বিমানবন্দর পরিদর্শনের পর সেটি শ্রী গুরু রবিদাসজি বিমানবন্দর হিসেবে নতুন নামকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সন্তজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরটির নতুন নামকরণ করা হচ্ছে। শ্রী মোদী লুধিয়ানায় হালওয়ারা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন করবেন। এই বিমানবন্দরটি ভারতীয় বায়ুসেনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। যোগাযোগ ও বড় বিমানের ওঠানামার সুবিধার্থে হালওয়ারাতে একটি নতুন সিভিল এনক্লেভ তৈরি করা হয়েছে। ভারত ও আরব রাষ্ট্রগুলি পশ্চিম এশিয়ায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের অনুমোদিত পন্থাগুলি মেনে সুবিস্তৃত শান্তির পরিবেশ বজায় রাখতে আরও একবার সহমত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল ভারত আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আরব রাষ্ট্রের বিদেশমন্ত্রী ও আরব রাষ্ট্রসংঘের মহাসচিব। 1967 সালের সমাধান অনুযায়ী প্যালেস্টাইন ও ইসরায়েলের সীমানা নির্ধারণের উপর উভয় পক্ষই জোর দিয়েছে। একই সঙ্গে তারা প্যালেস্টাইনের নাগরিকদের অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকে ঘোষণাপত্রে 2025 শর্ম আল শেখ শান্তি শিখর সম্মেলনের নীতি মেনে গাজায় অবিলম্বে অস্ত্র সংবরণ করা উচিত বলে মন্তব্য করা হয়েছে। ভারত এবং আরব রাষ্ট্রগুলি লেবাননের রাষ্ট্রীয় সীমানা নিয়ে সেদেশের সরকারের দাবিকে মান্যতা দিয়েছে। যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, লেবাননের প্রত্যেকটি এলাকার ওপরেই সেদেশের সরকারের কর্তৃত্ব রয়েছে। আন্তর্জাতিক সীমানা মেনেই লেবাননের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে। লিবিয়ার ক্ষেত্রেও 2015 সালে রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনে শান্তি স্থাপন করতে হবে বলে দুপক্ষ মনে করে। অবিলম্বে সে দেশের নির্বাচন সংগঠিত করার দিকে এগোনো উচিত বলেও আরব রাষ্ট্রসংঘের মত। সুদানের অভ্যন্তরীণ ব্যাপারে এবং সেদেশের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বৈদেশিক হস্তক্ষেপকে ভারত ও আরব রাষ্ট্রগুলি নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের প্রতি আপোষহীন মনোভাব সার্বজনীন আদর্শ হওয়া উচিত। নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকে উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সব ধরনের সন্ত্রাসবাদ ভারত এবং আরব দেশগুলির জন্য একটি সাধারণ হুমকি। সীমান্ত পারের সন্ত্রাসবাদ বিশেষভাবে গ্রহণযোগ্য নয়, কারণ এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক মৌলিক নীতিকে লঙ্ঘন করে। Cross-border terrorism is particularly unacceptable because it violates the basic principles of international relations and diplomacy. Societies targeted by terrorism have the right to defend themselves and will understandably exercise it. It is essential that we strengthen international cooperation to combat what is a global scourge. Zero tolerance for terrorism must be an uncompromising universal norm.
বিদেশমন্ত্রী আরো বলেন, সুদান, ইয়েমেন, লেবানন এবং লিবিয়ার পরিস্থিতিও সম্মিলিতভাবে মনোযোগের দাবি রাখে। সিরিয়ার ঘটনা প্রবাহের দিকটিও এই অঞ্চলের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আজ প্রতিষ্ঠা দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপকূলরক্ষী বাহিনীর কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সাহসিকতার সঙ্গে তাঁরা দেশের উপকূল অঞ্চলের নিরাপত্তা রক্ষা করে চলেছেন। লোকসভার অধ্যক্ষ তার বার্তায় দেশের প্রাকৃতিক বিপর্যয় চলাকালীন তাদের ভূমিকার প্রশংসা করেছেন। আন্তর্জাতিক আর্থিক সংস্থা IMF বাংলাদেশ সরকারকে সেদেশের দুর্বল ব্যাংকগুলিকে অর্থ যোগান দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। উপযুক্ত সংস্কার ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে তা দেশের আর্থিক স্থিতিকে আরো দুর্বল করে দেবে বলে তাদের অভিমত। IMF বলেছে, বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার বাড়ছে, সেই সঙ্গে কমছে আর্থিক বৃদ্ধির হার। এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া অনুচিত। উল্লেখ্য, 2024 অর্থ বছরে সেদেশের জিডিপির বৃদ্ধির হার ছিল 4.2%, কিন্তু 2025 সালে তা কমে আসে 3.7%। সরকারি ও বেসরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখার নজরদারি সংস্থা TIB বাংলাদেশে সরকারের তৈরি করা জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশনের অধ্যাদেশের তীব্র সমালোচনা করে বলেছে, এটি এক ধরনের প্রহসন। মানুষ মুক্ত ও স্বাধীন গণমাধ্যম দেখতে অভ্যস্ত, এই অধ্যাদেশ তার পরিপন্থী। এক বিবৃতিতে TIB আরো বলেছে, সরকার গণমাধ্যম সংশোধন কমিশনের সুপারিশগুলিকে অগ্রাহ্য করে সবকিছু একজন মাত্র নিয়ন্ত্রক সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 92 জন উগ্রপন্থী নিহত হয়েছেন বলে সরকারি সূত্রের খবর। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সংঘর্ষ চলাকালীন 15 জন নিরাপত্তা কর্মীরও প্রাণ গিয়েছে। এতে আরো বলা হয়েছে, গতকাল উগ্রপন্থীরা বিভিন্ন এলাকায় নারী ও শিশু সহ অন্তত 18 জনকে হত্যা করে। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি এই আক্রমণের দায় স্বীকার করেছে বলেও পাক সরকারের দাবি। দীর্ঘ 7 বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর তা ফের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত লরা ডেগু আজ ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসে পৌঁছেছেন। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেছেন, তাঁর টিম দুদেশের সম্পর্ক সহজ করার লক্ষ্যে কাজ করতে প্রস্তুত। ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজ 4-1 জিতে নিয়েছে। তিরুবনন্তপুরমে গতকাল শেষ টি20 ম্যাচে ভারত 46 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত 20 ওভারে 5 উইকেটে 271 রান তোলে। জবাবে নিউজিল্যান্ড 19 ওভার 4 বলে 225 রানে অল আউট হয়ে যায়। আইসিসি পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। জিম্বাবুয়ের বুলাওয়ায়ের কুইন্স পার্কে স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। শেষে বিশেষ খবর আরও একবার। অর্থমন্ত্রী আজ সংসদে 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। সন্ত গুরু রবিদাসের 649তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ পাঞ্জাব যাচ্ছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ শুনবেন সকাল 10টা বেজে 10 মিনিটে।